আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আদাব প্রাপ্তি, আদাব দিয়েছো। কি খবর ভাইয়া, সবার কেমন আছো? আজকে আমি বলেছিলাম, এর আগে আমি বলে দিয়েছিলাম যে আমরা আজকে আন্তর্জাতিক ক্লাস করব এবং কাব্য ভাইয়ের আন্তর্জাতিক ক্লাস করব। এই কাব্য ভাইয়ের আন্তর্জাতিক ক্লাসে আজকে একটা মহাদেশ নিয়ে আলোচনা করব এবং এত বিস্তারিত আলোচনা করব যে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদের জন্য, যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য। তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা যদি বলি এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই আন্তর্জাতিক অংশ থেকে, আইআর থেকে 8 মার্কের প্রশ্ন হয়ে থাকে। পাশাপাশি প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই আন্তর্জাতিক অংশ থেকে একটা বড় সংখ্যক মার্কস চলে আসে, পরীক্ষায় প্রশ্ন চলে আসে। তো আমরা আজকে চেষ্টা করব সেই মহাদেশ নিয়ে আলোচনা করার। ওকে, জি জিমে গিয়েছিলাম শাবাব। ওকে, তো আমরা পুরো টাইমটুকু আমরা, যেহেতু আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেহেতু এটা আমার একদম নতুন একটা পেজ, আপনাদের দোয়ায় আসলে আমি মাঝে মাঝে ক্লাসও নেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি একটু সাপোর্ট মানে কি, যদি একটু শেয়ার দেন সবাই। আরে ভাইয়া আগে একটু কথা। আচ্ছা, রাব্বি ইসলাম, আচ্ছা কথা বলি, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এই ইউরোপ মহাদেশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, আমরা একটু বিস্তারিত আলোচনা করব। চলে এসেছি, জেরিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম। ফারিয়া আক্তার, ওকে। শোনো ভাই, শোনো বোন, তোমরা যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমরা পুরো টাইম মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা। তানভীর, সেরা ভাই, রোশান, কি খবর বাচ্চারা? তানভীর, ওকে। সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, ইয়েস। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে সাপোর্ট পাবেন। সো আমি চাইবো যে সবাই একটা করে শেয়ার দিয়ে দেন। তো আমরা পুরো ইউরোপ মহাদেশ আজকে আলোচনা করব। যদি সবাই সবাই যদি শেয়ার দেন, ইনশাল্লাহ পুরো মানে 1-1.5 ঘন্টা আমরা বিভিন্ন কোচিংয়ে তো পড়েছি, কোচিংয়ের বাইরে গিয়ে আজকে একটু পড়ার চেষ্টা করব। তো ওকে, অনেকে সালাম দিচ্ছ, পুরোটা বিশ্বাস আছে ভাই। রাব্বি ইসলাম আমার ইউসিসি 45 স্টুডেন্ট, চমৎকার একজন ছেলে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। জেরিনকে অনেক ধন্যবাদ বন্ধুদেরকে মেনশন করার জন্য। আচ্ছা, আমরা ইউরোপ মহাদেশ নিয়ে একদম বেসিক থেকে শুরু করে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি দেখি, আমরা ইউরোপ মহাদেশকে প্রথমে যে লাইনটা লিখব, যদি আয়তনের দিক থেকে দেখি, কিসের দিক থেকে? আয়তনের দিক থেকে যদি দেখি, ধরে নাও এইটা ধরে নাও এশিয়া মহাদেশ। কি মহাদেশ এইটা? এইটা ধরে নিলাম এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের ধরে নাও এটা 5 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 5 ভাগের কয় ভাগ? 1 ভাগ হচ্ছে এই ইউরোপ মহাদেশ। 5 ভাগের 1 ভাগ কোন মহাদেশ ভাইয়া? ইউরোপ মহাদেশ। মনোযোগ দিয়ে শুনবা, ইনশাল্লাহ ইউরোপ মহাদেশ আজকে আমরা শেষ করে দিব। এটা আয়তনের দিক থেকে দেখলাম। এরপরে যদি আমরা জনসংখ্যার দিক থেকে দেখি ভাইয়া আপুরা, আমরা যদি জনসংখ্যার দিক থেকে দেখি, এই জনসংখ্যার দিক থেকে ইউরোপ মহাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ইউরোপের অবস্থান বা ইউরোপ মহাদেশের অবস্থান যদি বলি, ইউরোপ মহাদেশের অবস্থান দ্বিতীয়। সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, আমি আবারও বলতেছি, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। সঞ্জয়, রাব্বি চশমাওয়ালা, আচ্ছা ওকে। তো আপনারা সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। তো আমরা প্রথমে কি দেখলাম, একটু যদি দেখি যে আয়তনের দিক যদি বিবেচনা করি, তাইলে এশিয়া মহাদেশের 5 ভাগের 1 ভাগ হচ্ছে ইউরোপ। আবার যদি জনসংখ্যার দিক থেকে বিবেচনা করি, তাইলে এই ইউরোপ মহাদেশের অবস্থান কত? দ্বিতীয়। ওকে, ইউরোপের যদি বলা হয় ইউরোপের স্বাধীন দেশ কতটা, আজকে আমি ইউসিসিতে পড়িয়েছি, একটু কমেন্ট করবা সবাই যদি জানো স্বাধীন দেশ কতটা, এবং এর আগে লিজেন্ড কেয়ারে বহুবার পড়িয়েছি। এই ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ হচ্ছে 48টা। এর মধ্যে যদি বলা হয় ইউএন ভুক্ত, মানে কি ভাইয়া? জাতিসংঘভুক্ত কতটা? 46। কয়টা? 46টা। ওকে, এরপরে আমরা ইউরোপ মহাদেশ নিয়ে আরও কিছু জানি, বিস্তারিত একটু জানার চেষ্টা করি। এই ইউরোপ মহাদেশের যদি বলা হয় ইউরোপের দীর্ঘতম নদী কোনটা, সবাই লিখবেন, পাশাপাশি একটু কমেন্টও করবেন। ইউরোপের দীর্ঘতম নদী কোনটা? ভলগা নদী।
এখন যারা আমার আন্তর্জাতিক নদ নদীর ক্লাস করেছেন তাদের কাছে প্রশ্ন, ভাইয়া বিউপির জিকে ক্লাস ভাইয়া নিলে ভালো হতো। আচ্ছা, তো তাদের কাছে একটা প্রশ্ন যে ভাইয়া এই ভলগা নদীর উৎপত্তি স্থল কোথায়? যারা ক্লাসটা করেছেন আমার, যদি বলি ভাইয়া এই ভলগা নদীর উৎপত্তি স্থল কোথায়, উত্তর কি হবে ভাইয়া? আপুরা একটু কমেন্ট করেন তো, একটু এই প্রশ্নের উত্তরটা একটু সবাই করেন। ভলগা, হ্যাঁ ভলগা নদী আমরা জানলাম, এই ভলগা নদীর উৎপত্তি স্থল কোথায় একটু বলেন তো সবাই। আর যারা ক্লাসে এসেছেন আবারও রিকোয়েস্ট করলাম যে মাত্র মনে হয় 6টা শেয়ার হয়েছে, সেই 6টা মনে হয় আমি দিয়েছি না। এই ভলগা নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভলদাই পাহাড়। কোন পাহাড়? ভলদাই পাহাড়। তার মানে ক্লাসটা করেন নাই, তাই না ভাইয়া আপুরা? তার মানে ক্লাসটা করেন নাই, ভলদাই পাহাড়। তো একটু সবাই একটু যদি শেয়ার দিয়ে দেন খুবই খুশি হতাম। তো আমরা এখানে দেখলাম 46টা দেশ জাতিসংঘভুক্ত, 2টা দেশ জাতিসংঘভুক্ত না। এখন কথা হচ্ছে সেই 2টা দেশ কোনটা কোনটা? নাম্বার 1 যদি বলি সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। নাম্বার 2 যদি বলি সেটা হচ্ছে কসোভো। এই 2টা দেশ জাতিসংঘভুক্ত না। আমরা যদি এটা আবারও পড়ি, আমরা যদি পুরোটা পড়ি, আমরা দেখলাম আয়তনের দিক যদি বিবেচনা করি এশিয়ার 5 ভাগের 1 ভাগ মাত্র ইউরোপ মহাদেশ। আবার যদি জনসংখ্যার দিক থেকে বিবেচনা করি দ্বিতীয় অবস্থানে আসেই হচ্ছে এই ইউরোপ মহাদেশ। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী, যেটার উৎপত্তিস্থল ভলদাই পাহাড়। এখানে মুখস্থ হবে। ইউরোপের স্বাধীন দেশ 48টা এবং জাতিসংঘভুক্ত 46। এই 2টা দেশ জাতিসংঘভুক্ত না। নাম্বার 1 ভ্যাটিকান সিটি, নাম্বার 2 কসোভো। এই যে ভ্যাটিকান সিটি, আচ্ছা এই যে কসোভোটা হচ্ছে ইউরোপের নবীনতম দেশ। কেমন দেশ? নবীনতম দেশ। কারণ এই কসোভোটা স্বাধীনতা লাভ করেছে 2008 সালে। কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে বলেন তো, একটু কমেন্ট করবেন। এই যে এই দেশটা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? শেয়ার ডান নিশি, থ্যাংক ইউ। 2টা নাম দিয়ে দেন। কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে বলো তো, কার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে? একটু সবাই, একজন শুধু নিশি বলেছে শেয়ার দিয়েছি আর বাকিরা কেউ শেয়ার দেয় নাই। তো শেয়ার না দিলে কেমনে হবে বলো? সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে কত সালে? 2008 সালে। যারা এই ক্লাসটা আগেও করেছেন তাদের জন্য একটু রিভিশন হয়ে যাচ্ছে, তাদের জন্য কি হচ্ছে? রিভিশন হয়ে যাচ্ছে, তাদের জন্য কি হচ্ছে? রিভিশন হচ্ছে। ওকে আচ্ছা, এতটুকু পর্যন্ত মনে হয় ডান, তাই না ভাইয়া? ইউরোপে আচ্ছা বুঝাই দিব। ওকে ওকে ওকে, আমি শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ ফারিয়া। ওকে, ফারিয়াকেও ধন্যবাদ যে ও শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে আসো একটা প্রশ্ন আসে যেটা আপনাদেরকে পড়াই নেই। ইউরোপে মানে পুরো বিশ্বের বৃহত্তম টানেল, মানে পৃথিবীর বৃহত্তম টানেল কোনটা? পরীক্ষায় প্রশ্ন থাকে। পৃথিবীর বৃহত্তম টানেল কোনটা? পরীক্ষায় প্রশ্ন থাকে পৃথিবীর বৃহত্তম টানেল কোনটা? কেউ বলতে পারো পৃথিবীর বৃহত্তম টানেল কোনটা? আজকে ফার্স্ট ক্লাস করতেছি ভাই। আচ্ছা, তো প্রশ্ন থাকে পৃথিবীর বৃহত্তম টানেল কোনটা? কেউ যদি জানো একটু উত্তর করতে থাকো, আমি তো পড়িয়ে দিব। গোথার্ড বেস পৃথিবীর বৃহত্তম টানেল। পরীক্ষায় প্রশ্ন থাকে পৃথিবীর বৃহত্তম টানেল কোনটা? এই টানেলটা কিন্তু এই যে গোথার্ড বেস, এটা কিন্তু ইউরোপের সুইজারল্যান্ডে অবস্থিত। কোথায়? সুইজারল্যান্ড। মনে রাখবা ভাইয়া, কোথায়? সুইজারল্যান্ড। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসে এই প্রশ্নটা। পৃথিবীর বৃহত্তম টানেল কোথায় রয়েছে? কেউ আবার বঙ্গবন্ধু টানেল বলো না। হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম টানেল সেটা হচ্ছে গোথার্ড বেস, যেটা রয়েছে ইউরোপের সুইজারল্যান্ডে। পৃথিবীর বৃহত্তম টানেল কোনটা? আচ্ছা, ভালো মানুষ ক্লাস নিবে, সমস্যা নাই। তো এরপরে আমরা ইউরোপের প্রবেশদ্বার দেখব। ইউরোপের প্রবেশদ্বার দেখব। তো এই ইউরোপের যদি আমরা বলি ভাইয়া পশ্চিম দিক থেকে প্রবেশ করার দ্বার কোনটা, আবার যদি বলি ভাইয়া পূর্ব দিক থেকে প্রবেশ করার দ্বার কোনটা? তো যদি আমি কোথাও কোনো বার ভুল পড়িয়ে থাকি, এটা একটু মিস্টেক হয়ে যেতে পারে, পূর্ব পশ্চিম, তো এইটা কারেকশন করে নাও। এইটা
হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, আর পূর্ব দিক থেকে হচ্ছে লিসবন, যেটা হচ্ছে পর্তুগাল। ওকে, এরপরে আসো, এই যে অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার যদি বলি ভাইয়া, এই যে অস্ট্রিয়ার কথা বললাম, অস্ট্রিয়ার ভিয়েনার কথা বললাম, এই অস্ট্রিয়ার ভাষা কিন্তু জার্মান ভাষা। একটু খাতায় লিখে নাও, কি ভাষায় কথা বলে এরা? জার্মান ভাষায় কথা বলে। জার্মানি ছাড়াও যে দেশটা জার্মান ভাষায় কথা বলে, জার্মানি ছাড়াও, জার্মানি বাদ দিও, জার্মানি ছাড়াও যে দেশটা জার্মান ভাষায় কথা বলে, যে দেশটা জার্মান ভাষায় কথা বলে সেটা কোনটা ভাইয়া? সেটা কোনটা? অস্ট্রিয়া। সে দেশটার নাম কি? অস্ট্রিয়া। আচ্ছা, উল্টা হয়ে গেছিল। ওকে ওকে, আচ্ছা এটা একটু কাইন্ডলি ঠিক করে নাও, পরবর্তী এটা সংশোধন হয়ে যাবে। ওকে, তো তাইলে দেখো, এই যে অস্ট্রিয়া, অস্ট্রিয়াকে কি বললাম? অস্ট্রিয়ার ভাষা হচ্ছে জার্মান ভাষা। জার্মানি ছাড়াও, জার্মানি ছাড়াও, জার্মানি ছাড়াও যে দেশটা জার্মান ভাষায় কথা বলে, উত্তর কি হবে? একটু সবাই উত্তর করবেন। জার্মানি ছাড়াও যে দেশটা জার্মান ভাষায় কথা বলে, কোন দেশটা বলো তো? জার্মানি ছাড়াও যে দেশটা জার্মান ভাষায় কথা বলে, একটু সবাই একটু কমেন্ট করবা। জার্মানি ছাড়াও যে দেশটা জার্মান ভাষায় কথা বলে, এই যে অস্ট্রিয়া, এই অস্ট্রিয়া হচ্ছে, এই অস্ট্রিয়া হচ্ছে, এই যে আমরা ক্লাসিক্যাল মিউজিক শুনি তাই না, আমরা ক্লাসিক্যাল মিউজিক শুনি তাই না, এই ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি হচ্ছে এই অস্ট্রিয়া। কি ভাইয়া? একটু লিখে নাও, ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি হচ্ছে এই অস্ট্রিয়া, মাতৃভূমি। আচ্ছা, ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি, কি ভূমি? মাতৃভূমি হচ্ছে এই অস্ট্রিয়া। তাইলে আমরা যদি একটু পড়ি, আবারও একটু পড়ি, সবাই একটু শেয়ার করে দিবা ভাইয়া আপুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা ক্লাসটা করতেছো একটু নিজের টাইম লাইনে রেখে দাও, কাব্য ভাইয়া খুশি হবে। আর জার্মানি ছাড়া অস্ট্রিয়া, সুইজারল্যান্ডে। আচ্ছা, তো আমরা যদি দেখি এই অস্ট্রিয়া, অস্ট্রিয়া হচ্ছে জার্মান ভাষায় কথা বলে। ক্লাসিক্যাল মিউজিক, যে ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি কোনটা? এই ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি হচ্ছে অস্ট্রিয়া। ওকে, তো আমরা এখন একটু আলোচনা করব ভ্যাটিকান সিটি নিয়ে। কি নিয়ে? ভ্যাটিকান সিটি নিয়ে, যে দেশটা স্বাধীন দেশ, ভ্যাটিকান সিটি যে দেশটা স্বাধীন দেশ কিন্তু ইউএন ভুক্ত না, সেই দেশটা নিয়ে আলোচনা করব। ইউরোপের একটা দেশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি নিয়ে এখন আমরা আলোচনা করব। শেয়ার ডান ঋতিকা, অনেক অনেক ধন্যবাদ। তো এই ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটি ইতালির মধ্যে অবস্থান করতেছে। ধরে নাও এইটা হচ্ছে ইতালি, ধরে নাও এটা একদম ইতালি হইছে তা নাম বলতেছে, এটা হচ্ছে ইতালি। ইতালি, ইতালির মধ্যে দুইটা দেশ অবস্থান করতেছে, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা কি ভাইয়া? সান মেরিনো। কি? ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি আর একটা কি ভাইয়া? আর একটা হচ্ছে সান মেরিনো। তো ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? পরীক্ষায় প্রশ্ন থাকে, ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে এই ইতালি, কারণ ইউরোপ ইতালিকে ছিদ্র করে দুইটা দেশ অবস্থান করতেছে। আমরা যদি বলি ইউরোপের, ইউরোপের লিখবা, সবাই লিখবা, সবাই লিখবা ভাইয়া, পড়েছো এর আগে, পড়েছো আমার কাছে হোক কিংবা অন্য ভাইয়ার কাছে হোক, পড়েছো, বাট আজকে আবার লিখো, যতবার লিখবা ততবার মনে থাকবে। এই যে ভ্যাটিকান সিটি, দেখো ইতালির সাথেই কিন্তু এর সীমান্ত সংযোগ রয়েছে, কারণ ইতালির মধ্যে অবস্থান করতেছে, এবং এই ভ্যাটিকান সিটিটা কিন্তু একদম রোমের পাশে অবস্থান করতেছে। রোম কি? রোম হচ্ছে ইতালির রাজধানী। রোম কি? ইতালির রাজধানী। তাহলে ভ্যাটিকান সিটির পাশে ইতালির কোন শহর? পরীক্ষায় যদি প্রশ্ন থাকে ভ্যাটিকান সিটির পাশে ইতালির কোন শহর, উত্তর করো। ভ্যাটিকান সিটির পাশে সর্ব, থ্যাংক ইউ সর্ব, ভ্যাটিকান সিটির পাশে ইতালির কোন শহর? এই যে ইতালি, এই যে সরি ভ্যাটিকান সিটি, এর পাশে ইতালির কোন শহর? ইতালির কোন শহর? ভাই আমি শেয়ার দিছি কিন্তু এখনো থ্যাঙ্কস দিলে না। এই যে বৈশাখী, থ্যাংক ইউ, শুধু নোটই করি, পড়ার নামে নেই। আচ্ছা, রোম। ইতালির কোন শহর? ইতালির হচ্ছে রোম। সবাই বলো
এখন কথা হচ্ছে যদি প্রশ্ন করে এই ভ্যাটিকান সিটির সাথে ইতালির সীমান্ত দৈর্ঘ্য কত, যদি প্রশ্ন করে এরকম যে ভ্যাটিকান সিটির সাথে, একটু আস্তে আস্তে কথা বলি, হ্যাঁ, ভ্যাটিকান সিটির সাথে ইতালির সীমান্ত দৈর্ঘ্য কত, সীমান্ত দৈর্ঘ্য কত। আল্লাহর কোনো বান্দা বা আমার রোহানি ভাই বোনেরা কেউ এটার উত্তর করতে পারবা? কেউ এটার উত্তর করতে পারবা? কেউ এটার উত্তর করতে পারবা? ইতালির সাথে আমরা যদি বলি এই ইতালির সাথে ভ্যাটিকান সিটির সীমান্ত দৈর্ঘ্য কত, কেউ বলতে পারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাদ। কেউ বলতে পারো কতটুকু? 3.2 কিলোমিটার। কত কিলোমিটার? 3.2 কিলোমিটার। এই যে ইতালির কি বললাম যে ভ্যাটিকান সিটির সাথে ধরে নাও এই যে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে কত? 3.2 কিলোমিটার। না এটুকু নাও হতে পারে, ধরে নাও যে 3.2 কিলোমিটার। এখন এই যে ভ্যাটিকান সিটি, দেখো ইতালির সাথে সীমান্ত দৈর্ঘ্য রয়েছে, অবশ্যই একটা সীমান্ত বাহিনী থাকবে। একটা কি থাকবে? একটা থাকবে হচ্ছে সীমান্ত বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী। কি থাকবে? সীমান্ত রক্ষী বাহিনী থাকবে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে ভ্যাটিকান সিটির সীমান্ত রক্ষী বাহিনীর নাম কি, কেউ বলতে পারো? সীমান্ত রক্ষী বাহিনীর নাম হচ্ছে, আমরা এই যে আমাদের দেশে সুইস থাকে না, সুইস গার্ড। কি ভাইয়া? সুইস গার্ড কিছু। তাইলে আমরা যদি বলি ভ্যাটিকান সিটির সাথে ইতালির সীমান্ত দৈর্ঘ্য 3.2 কিলোমিটার, এবং এই সীমান্তে যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে তাকে বলা হয় সুইস গার্ড। কি বলা হয়? সুইস গার্ড। তাকে কি বলা হয়? সবাই একটু বলো, তাকে কি বলা হয়? সুইস গার্ড। সবাই একটু বলো, তাকে কি বলা হয়? সুইস গার্ড। একটু বলো না ভাই যে এটাকে বলা হয় সুইস গার্ড, মনে রাখার জন্য বলো। এখন এই যে ভ্যাটিকান সিটি, আমরা দেখলাম ভ্যাটিকান সিটি, যদি বলা হয় ভাইয়া এই ভ্যাটিকান সিটির রাজধানী কোনটা, উত্তর কি হবে? উত্তর হবে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। আমরা জানি কয়েকটা দেশ এবং দেশের রাজধানী নাম প্রায় সেম। সেই দেশগুলো কোনটা কোনটা আমরা যদি একটু লিখি, ছোট্ট মানুষের মতো খাতায় সুন্দর করে লিখি। ভ্যাটিকান সিটি, রাজধানী কি হবে? রাজধানী হবে ভ্যাটিকান সিটি। ওকে, এরপরে আমরা যদি লিখি ভাইয়া, আমরা যদি আরেকটা লিখি, সেটা লিখবো হচ্ছে, যদি লিখি মেক্সিকো। মেক্সিকোর রাজধানী কি? মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি। আমরা যদি বলি জিবুতি, জিবুতির রাজধানী কি? জিবুতি। আমরা যদি বলি ভাইয়া পানামা, পানামার রাজধানী কি? পানামা সিটি। আমরা যদি বলি ভাইয়া সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী কি? সিঙ্গাপুর সিটি। মনে থাকবে এগুলো? মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা বলো। যদি আমরা দেখলাম ভ্যাটিকান সিটি সম্পর্কে পড়তেছি, ভ্যাটিকান সিটির যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে এটাকে কি বলে একটু বলো তো? ভ্যাটিকান সিটির যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে এটাকে বলা হচ্ছে সুইস গার্ড। এবং ইতালির সাথে এর সীমান্ত সংযোগ রয়েছে, এবং এই ভ্যাটিকান সিটির পাশে ইতালির যে শহরটা রয়েছে সেটার নাম হচ্ছে রোম। সেটার নাম কি ভাইয়া? সেটার নাম রোম। আচ্ছা, এই ভ্যাটিকান সিটি কোন দেশের মধ্যে অবস্থান করতেছে? ইতালির মধ্যে। এই জন্য ইউরোপের, যদি বলা হয় ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা, উত্তর হবে ইতালি। ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা, উত্তর হবে ইতালি। ক্লিয়ার কিনা সবাই একটু বলবা যে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। তো এই যে ইতালি, ইতালির যিনি প্রধান, সেটা রাজনৈতিক প্রধান হোক, ধর্মীয় প্রধান হোক, সেই প্রধান বা রাষ্ট্রীয় প্রধান হোক, যদি বলি রাষ্ট্রীয় প্রধান তাও ভুল হবে না, রাষ্ট্রীয় প্রধান যদি বলি, আবার যদি বলি ধর্মীয় প্রধান, যেটাই বলি সেটার নামই হচ্ছে পোপ। কি? পোপ। বর্তমানে যিনি ধর্মীয় প্রধান তার নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। কি ভাইয়া? পোপ ফ্রান্সিস। এই পোপ ফ্রান্সিসের জন্মস্থান হচ্ছে
অনেকের প্রিয় ক্রিকেট দল আর্জেন্টিনা। কোথায়? আর্জেন্টিনাতে। এনার জন্ম হচ্ছে কোথায়? আর্জেন্টিনাতে। পোপ ফ্রান্সিসের জন্ম কোথায়? আর্জেন্টিনাতে। আচ্ছা, এই যে ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটির একটা সাংবিধানিক নাম আছে। কি নাম আছে? সাংবিধানিক নাম। কি নাম আছে ভাইয়া? সাংবিধানিক নাম। এই সাংবিধানিক নাম হচ্ছে দ্য হোলি সিটি। কি ভাইয়া? দ্য হোলি সিটি। আমরা এখন পুরোটা একসাথে পড়ব, সবাই মিলে পুরোটা একসাথে পড়ব, সবাই মিলে পুরোটা একসাথে পড়ব, সবাই মিলে পুরোটা একটা। ভাইয়া আপনার নাম্বারটা দেন ভাইয়া, ইনবক্সে নক দিন। আচ্ছা, তো আমরা যদি এখন পুরোটা পড়ি, তো আমরা সবাই একসাথেই পড়ব। আমরা প্রথম পড়লাম ভ্যাটিকান সিটি, যেটা হচ্ছে ইউরোপের একটা স্বাধীন দেশ, কিন্তু জাতিসংঘভুক্ত না। এই দেশটার রাজধানীর নাম ভ্যাটিকান সিটি। এই দেশের নাম এরকম দেখে আমরা কয়েকটা দেশ লিখলাম যেগুলো রাজধানী এবং দেশের নাম সেম। ওকে, সেগুলো হচ্ছে ভ্যাটিকান সিটি, মেক্সিকো, মেক্সিকো সিটি, জিবুতি, পানামা সিটি, সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর সিটি। এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো আমরা দেখলাম এই ইতালির মাঝখানে ছিদ্র করে যে দেশটা আছে সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। যদি পরীক্ষায় আসে ভ্যাটিকান সিটির সাথে ইতালির সীমান্ত দৈর্ঘ্য কত, উত্তর দিব 3.2 কিলোমিটার। এবং এই ভ্যাটিকান সিটির যদি প্রশ্ন আসে এই ভ্যাটিকান সিটির সীমান্ত রক্ষী বাহিনী কোনটা, উত্তর দিব সুইস গার্ড। উত্তর কি দিব? সুইস গার্ড। আবার যদি প্রশ্ন আসে এই ভ্যাটিকান সিটির পাশে ইতালির কোন শহর রয়েছে, উত্তর দিব রোম রয়েছে। এরপরে আর কি পড়লাম, তো এদের যে সাংবিধানিক নাম, এই সাংবিধানিক নামকে বলা হয় দ্য হোলি সিটি। কি বলা হয়? ভ্যাটিকান সিটির সাংবিধানিক নাম কি? দ্য হোলি সিটি। ভ্যাটিকান সিটির সাংবিধানিক নাম কি? হোলি সিটি। রাষ্ট্রীয় প্রধান বা ধর্মীয় প্রধানকে বলা হয় পোপ, এবং বর্তমানে যিনি ধর্মীয় প্রধান তার নাম পোপ ফ্রান্সিস, এবং তিনি কোথাকার, তার জন্মস্থান কোথায়? আর্জেন্টিনায় তার জন্মস্থান। ক্লিয়ার কিনা? ইতালি মানেই মুসোলিনি। আচ্ছা, হ্যাঁ, এই যে মুসোলিনি কিন্তু এই একটা সময় কিন্তু এই ইতালি ভ্যাটিকান সিটিকে চাপ দিয়ে ধরে। পরে মুসোলিনি কিন্তু একটা চুক্তির মাধ্যমে, যদি সেই চুক্তির নাম বলি, লাটেরান চুক্তির মাধ্যমে, লাটেরান একটা চুক্তি হয়, একটু লিখে নাও। তো যখন ও কথাটা বলেছে, একটা চুক্তি হয় লাটেরান চুক্তি, যেটা বেনিটো মুসোলিনি করে। মুসোলিনির সময় এই চুক্তিটা হয়, সেটা হয় হচ্ছে ইতালি আর হচ্ছে ভ্যাটিকান সিটির মধ্যে একটা চুক্তি হয়। ভ্যাটিকান সিটির মধ্যে একটা চুক্তি হয়, সেটা হচ্ছে, চুক্তিটার নাম হচ্ছে লাটেরান চুক্তি। একটু লিখে নিতে পারো, কি চুক্তি? লাটেরান চুক্তি। কি চুক্তি? লাটেরান চুক্তি। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু বলো, ক্রিস্টাল ক্লিয়ার? শোনো ভাই, আমি যা পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন যদি কমন না আসে কোনো কারণে, তো সেই দিন আমাকে ধরবা যে কাব্য ভাই আপনি পড়িয়েছেন, কেন কমন আসে নাই? আমি উত্তর দিব সেই দিন, ভাই কেন কমন আসে নাই। ওকে, তো এরপরে ইউরোপের এই যে আমরা কসোভোটা পড়লাম, যেটা হচ্ছে ইউএনভুক্ত না, স্বাধীন দেশ। কোন দেশ? কসোভো। কসোভোটা কি পড়লাম? যে কসোভোটা একটা স্বাধীন দেশ, ইউরোপের একটা স্বাধীন দেশ, বাট কি এটা হচ্ছে ইউএনভুক্ত না, বাট এটা কেমন দেশ? এটা হচ্ছে স্বাধীন দেশ। এটা কেমন দেশ? এটা স্বাধীন দেশ, বাট ইউএনভুক্ত না। তো টিকমার্ক দিলাম, স্বাধীন দেশে ইউএনভুক্ত না বললাম। এই কসোভো, এই যে কসোভোর কথা বললাম, এই কসোভোটা হচ্ছে আচ্ছা, যদি বলা হয় এই কসোভোর কথা, এই কসোভোটা হচ্ছে ইউরোপের তৃতীয় মুসলিম দেশ। কততম? ইউরোপের তৃতীয় মুসলিম দেশ। এখন প্রশ্ন জাগে ভাই, ইউরোপের মুসলিম দেশ কতটা? এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, যে ইউরোপের মুসলিম দেশ কতটা? হ্যাঁ, কসোভো ইউরোপের নবীনতম দেশ আমরা জানি, কারণ এটা 2008 সালে স্বাধীনতা লাভ করেছে। তো এটা নবীনতম দেশ আমরা জানি। আমরা একটু লিখি, এটা যে নবীনতম দেশ। কিসের নবীনতম দেশ? ইউরোপের নবীনতম দেশ। ইউরোপের নবীনতম দেশ। আমরা এখন বলতেছি যে
এই যে আমরা দেখলাম যে এই কসোভোটা ইউরোপের তৃতীয় মুসলিম দেশ। এখন যদি বলা হয় কয়টা ভাইয়া? তিনটা। কয়টা? তিনটা। এই যে কমেন্ট করে দিয়েছে আজারবাইজান, তুরস্ক, কসোভো। আচ্ছা, ওকে, আলবেনিয়া, ইয়েস, ওকে, এতটুকু পর্যন্ত আমরা পড়লাম। এরপরে আসো যে ইউরোপের, যদি বলা হয় ইউরোপের বৃহত্তম দেশ কোনটা, দেখো এখান থেকেও প্রশ্ন হয় বৃহত্তম দেশ কোনটা, উত্তর কি হবে? উত্তর হবে রাশিয়া। আবার যদি বলা হয় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটা, কিতম? ক্ষুদ্রতম দেশ কোনটা, উত্তর কি দিব? ইউরোপের ক্ষুদ্রতম দেশ আমরা জানি যেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এইটা আপনাদের মনে হচ্ছে খুব সহজ একটা প্রশ্ন। এটা 34 BCS এ এই প্রশ্নটা এসেছিল যে ক্ষুদ্রতম দেশ এসেছিল হচ্ছে ক্ষুদ্রতম দেশ কোনটা হবে? ভ্যাটিকান সিটি হবে। কি হবে? ভ্যাটিকান সিটি হবে। সবাই একটু কমেন্ট করেন, ওকে, ক্লিয়ার কিনা? ওকে, ফোনটা হাতে নিয়ে নিয়েছি। ওকে, এরপরে আসেন, আমরা গত দিনে আমরা পড়েছি, অনেক জায়গায় পড়েছি, কাব্য ভাইয়াও পড়িয়েছে, নর্ডিক অঞ্চল। কি অঞ্চল? নর্ডিক অঞ্চল, বা এটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। তো পড়েছেও। তো আজকে আবার শেষবারের মতো রিভিশন দিয়ে নাও। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা নর্ডিক অঞ্চল। তো এই যে নর্ডিক অঞ্চল, এই নর্ডিক অঞ্চলে বছরের কত মাস শীত থাকে? বছরের 9 মাস শীত থাকে। এই শীত থেকে বাঁচার জন্য এই ইউরোপের এই নর্ডিক অঞ্চলের মানুষরা একটা ঘর তৈরি করে। ঘরটার নাম হচ্ছে ইগলু। কি ঘর? ইগলু। নাম কি ভাইয়া? ইগলু তৈরি করে। কি ঘর? ইগলু ঘর তৈরি করে। এই যে দেশগুলো, এখানে দেশ আছে 5টা। এই 5টা দেশ মনে রাখার উপায় আছে, তাই না? 5টা দেশ মনে রাখার উপায় কি ভাই? কোথায় যাচ্ছ? ফিরে আসো, মানে ফিরে আসুন। এই 5টা দেশ মনে রাখার উপায় হচ্ছে ফিরে আসুন। ফি ফর লেখা যায় ফিনল্যান্ড। কি লেখা যায়? ফিনল্যান্ড। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করব, কারণ তোমাদের বিভিন্ন জায়গায় পড়িয়েছি। আমি আরেকটু বলি, এই ফিনল্যান্ড বাদ দিয়ে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই বাকি 4টা দেশের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। কি মুদ্রা? ক্রোনা মুদ্রা ব্যবহার করে। আর এই ফিনল্যান্ড কোন মুদ্রা ব্যবহার করে? ফিনল্যান্ড ব্যবহার করে ইউরো। কি ব্যবহার করে? ইউরো ব্যবহার করে। এই ফিনল্যান্ডকে বলা হয় হাজারো হ্রদের দেশ। কিসের দেশ? হাজারো হ্রদের দেশ। আচ্ছা, বানান ভুল লেখি কেন? হাজারো হ্রদের দেশ। ফিনল্যান্ডকে বলা হয় কিসের দেশ? হাজারো হ্রদের দেশ। এই ফিনল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায়। এই ফিনল্যান্ডের নারীরা ইউরোপের মধ্যে, যদি বলা হয় এটা ইউরোপের মধ্যে সর্বপ্রথম ভোটাধিকার পায়। সর্বপ্রথম ভোটাধিকার পায়। কত সালে পায় এটা? 1906 সালে। 1906 সালে এরা ভোটাধিকার পায়। এরা কত সালে পায়? 1906 সালে। এই ফিনল্যান্ডের সাথে ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে একটা লাইন রয়েছে। একটা কি রয়েছে? একটা লাইন রয়েছে। ধরো নাও এটাই লাইনটার নাম কি? লাইন অফ ম্যানারহেইম। তো আমরা যদি বলি এই ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? সবাই একটু কমেন্ট করো তো এটা। যদি বলি ভাইয়া ফিনল্যান্ডের রাজধানীর নাম কি, উত্তর করো তো। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? একটু উত্তর করো। ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? ফিনল্যান্ডের রাজধানীর নাম বলো সবাই একটু। লাইন অফ ম্যানারহেইম, রাব্বি জেরিন, সাতকাহন স্বপ্ন, তাহসিনুর রহমান, আতিয়া বলেছো হেলসিনকি। ওকে, উনি বলেছো ম্যানারহেইম। হ্যাঁ, আচ্ছা, তোমরা অনেকেই কমেন্ট করতেছো, ভালো লাগতেছে আমার বিষয়টা।
হেলসিঙ্কি। শোনো ভাই, মুখস্থ করতে হবে এইভাবে যে আমরা পড়তেছি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বা নর্ডিক অঞ্চল। এই নর্ডিক অঞ্চলের দেশ কতটা, চোখ বন্ধ করে একটু দেখো মনে পড়ে কিনা। এই নর্ডিক অঞ্চলের দেশ হচ্ছে 5টা। একটু চোখ বন্ধ করে দেখো, মনে না পড়লে তখন চোখ খুলে দেখো, বাট একটু চোখ বন্ধ করে দেখো যে মনে পড়ে কিনা। এই নর্ডিক অঞ্চলের দেশ 5টা: ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই ফিনল্যান্ড ব্যবহার করে ইউরো মুদ্রা। কি ব্যবহার করে? ইউরো ব্যবহার করে। এই ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে একটা লাইন রয়েছে, লাইনটার নাম লাইন অফ ম্যানারহেইম। এই ফিনল্যান্ডকে বলা হচ্ছে হাজারো হ্রদের দেশ। এই ফিনল্যান্ডের নারীরা ইউরোপের মধ্যে সর্বপ্রথম ভোটাধিকার পায়, যেটা পায় 1906 সালে। একদম মুখস্থ, মানে এমনভাবে মুখস্থ করবা, 10 বার 12 বার পড়বা যেন তোমার এগুলো মুখস্থ হয়ে যায়, একদম মুখস্থ হয়ে যায়। এবং এর রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। এর রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। আমি যদি বলি ভাইয়া এই 5টা দেশের রাজধানীগুলোর নাম মুখস্থ করতে হবে, হ্যাঁ, এই 5টা দেশের শুধু রাজধানী না, আইনসভার নামও দরকার হবে, কারণ আইনসভার নামও পরীক্ষায় প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আমি দেখাবো কোন প্রশ্নটা এসেছিল। আমি যদি বলি এই ফিনল্যান্ডের আইনসভার নাম কি বলতো? এই নাজিয়া, কি খবর ভাইয়া? আমার গত বছরের স্টুডেন্ট নাজিয়া, চমৎকার একজন মেধাবী স্টুডেন্ট। তো আমি যদি বলি এই যে আইনসভা, আমি যদি বলি এই ফিনল্যান্ডের আইনসভার নাম কি, দেখি তোমরা কি কমেন্ট করো, কে কি কমেন্ট করো। শোনো শর্মী বিশ্বাস, আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে মনে রাখার চেষ্টা করো, তুমি তো ভুলবা না। আমি যেভাবে বলতেছি যদি এভাবে মনে রাখার চেষ্টা করো ভাইয়া, তাইলে তুমি ভুলবা না, আর যদি মনে করো যে না আমার মনে রাখার দরকার নাই, তাইলে ভুলে যাবা। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো আইনসভার নাম কি সবাই। এদুসকোন্ডা, সবাই একটু কমেন্ট করো তো। এই যে শূন্য চিরকুট রাব্বি কমেন্ট করেছে। ওকে 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 ওকে, তো বাংলা বানান তো একটু আপনাদের ভুলও হতে পারে। ওকে, এতটুকু পর্যন্ত শেষ। ফিনল্যান্ড শেষ। আমরা এই পাশে এই ইগলু মিগলু মুছে দিয়ে আমরা ডেনমার্কে চলে যাই। কোন দেশে যাব এখন সবাই মিলে? ডেনমার্কে যাব। কোন দেশে যাব ভাই? ডেনমার্কে যাব। আমরা কোথায় যাব? ডেনমার্ক। এই যে পৃথিবীর বৃহত্তম যে গ্রিনল্যান্ড রয়েছে, সবচেয়ে বড় যে গ্রিনল্যান্ডের নাম শুনেছি আমরা, গ্রিনল্যান্ড নাম শুনি নাই আমরা। এই যে গ্রিনল্যান্ড রয়েছে, এই গ্রিনল্যান্ডের কিন্তু মালিকানা রয়েছে কার জানো ভাইয়া? এর মালিকানায় কে রয়েছে? মালিকানা রয়েছে কার? এই মালিকানাটা রয়েছে ডেনমার্কের। এই ডেনমার্কের মালিকানা রয়েছে। এবং এটা হচ্ছে একটা, আচ্ছা ডেনমার্ক, এই যে আমরা পতাকা ব্যবহার করি, আমরা লোগো ব্যবহার করি, আমরা যে পতাকা ব্যবহার করি, আমরা একটা ছোটোখাটো একটা কোচিং দাঁড় করালেও আপনার ক্লাস মিস করি ভাই। নাজিয়া থ্যাংক ইউ ভাইয়া। আমরা যে পতাকা ব্যবহার করি বিভিন্ন দেশে, আমরা ছোটোখাটো একটা কিছু দাঁড় করালেই আমরা বানাই একটা লোগো। তো এইগুলোর আবিষ্কারক কে? এই পতাকা, লোগো, এগুলোর আবিষ্কারক কারা? আবিষ্কার করলো কারা বা উদ্ভাবন করলো কারা? এই উদ্ভাবন করেছে বা আবিষ্কার করেছে এই ডেনমার্ক আবিষ্কার করেছে। ডেনমার্কের রাজধানী কি বলেন তো? রাজধানী হচ্ছে কোপেনহেগেন। কি হেগেন? কোপেনহেগেন। তো একটা মজার জিনিস শোনো, এই যে কোপেনহেগেনটা, এটা একটা দ্বীপে অবস্থিত। এই কোপেনহেগেনটা একটা দ্বীপে অবস্থিত। এই যে ডেনমার্কের রাজধানী, একটু শোনো ভাই, আমি পড়িয়েছি অনেক জায়গায়, এটা পড়াইও নাই কারণ অনেক শর্ট টাইম থাকে। এই যে এই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, এই কোপেনহেগেনটা একটা দ্বীপের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? একটা দ্বীপের মধ্যে রয়েছে। এই দ্বীপটার নাম কি? যদি বলা হয় এই দ্বীপটার নাম কি, কেউ বলতে পারো এই দ্বীপটার নাম কি? এই যে আমরা বললাম যে রাজধানীটা কোপেনহেগেন, এই কোপেনহেগেনটা একটা দ্বীপের মধ্যে রয়েছে। কেউ বলতে পারো এই দ্বীপটার নাম কি? আইনসভা বলেছো, ফোকেটিং। ওকে, আমরা আইনসভাটা লিখে ফেলি। আমার ছোট্ট ভাই বোনেরা উত্তর করতেছে। আইনসভা বলেছো, ফোকেটিং। দেখো আমাদের কিন্তু অনেকটাই মুখস্থ হয়ে গেছে। আর দুইবার একবার যদি কাব্যবার এই ক্লাস পাও, তাহলে আর জীবনে ভুলবা? বলো এইটার উত্তর কেউ বলতে পারো? এই যে দ্বীপের মধ্যে রয়েছে, এই দ্বীপটার নাম কি? এই দ্বীপটার নাম হচ্ছে জিল্যান্ড। কি ল্যান্ড?
জিল্যান্ড। এই দ্বীপটার নাম কি ভাইয়া? এই দ্বীপটার নাম হচ্ছে জিল্যান্ড। কি দ্বীপ? জিল্যান্ড। সবাই একটু কমেন্ট করো এই দ্বীপটার নাম কি। এই যে কোন দেশ? ডেনমার্ক। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। কোপেনহেগেন একটা দ্বীপের মধ্যে রয়েছে, সেই দ্বীপটার নাম জিল্যান্ড। সেই দ্বীপটার নাম জিল্যান্ড। এবং এই ডেনমার্ক কিন্তু গ্রিনল্যান্ডের মালিক। গ্রিনল্যান্ডের মালিকানায় রয়েছে এই ডেনমার্ক। এবং আমরা যে পতাকা ইউজ করি, যে লোগো ব্যবহার করি, এই পতাকা লোগো এই সব কিছু যদি বলি আবিষ্কারক কোনটা? এই ডেনমার্ক। এবং আমরা যদি বলি আইনসভা, আইনসভার নাম হচ্ছে ফকেটিং। আইনসভার নাম হচ্ছে ফকেটিং। ফিনল্যান্ড গেল, ডেনমার্ক গেল। এরপরে চলে আসো ফিডে আসুন, আইসল্যান্ড। কিল্যান্ড, আইসল্যান্ড। কিল্যান্ড পড়বো, আইসল্যান্ড পড়বো। কিল্যান্ড পড়বো, আইসল্যান্ড পড়বো। এই যে আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। এই আইসল্যান্ডকে কি বলা হয়? এই আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। কিসের দ্বীপ? আগুনের দ্বীপ বা আগুনের দেশ, যাই বলো। আগুনের দ্বীপ কোনটা? এই আইসল্যান্ড। আগুনের দ্বীপ কোনটা বলো? আইসল্যান্ড। আচ্ছা, মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় এই আইসল্যান্ডকে। কি বলা হয়? মধ্যরাতের সূর্যের দেশ। মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় এই আইসল্যান্ডকে। মধ্যরাতের সূর্যের দেশ কোনটা বলো? মধ্যরাতের সূর্যের দেশ কোনটা? শোনো, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছিল। বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা, বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কিন্তু বিশ্বের, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, সবচেয়ে প্রাচীন আইনসভা কোন দেশের? আইনসভা কোনটা যদি পরীক্ষায় আসে, আমরা আইসল্যান্ডের আইনসভাটা দিয়ে দিব। এখন এই আইসল্যান্ডের আইনসভার নাম কি? আইসল্যান্ডের আইনসভার নাম হচ্ছে অলথিং। তাইলে বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কোনটা? বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কোনটা বলো? বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কোনটা? আর রাজধানী হচ্ছে রিকজাভিক। রাজধানী কি ভাইয়া? রাজধানী হচ্ছে রিকজাভিক। রিকজাভিক। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি যদি বলি পরীক্ষায় যদি আবারও চলে আসে, লেকচার শিটে ওনারা পড়তে হবে রাব্বি, পড়তে হবে ভাইয়া, সবই পড়তে হবে ভাইয়া। যতবার ক্লাস করতে ততবার নতুন কিছু পড়াচ্ছেন, সব এত বেশি ইনফরমেটিভ। হ্যাঁ, সবগুলোই দরকার, এই জন্যই তো ক্লাস বেশি বেশি করতে হবে। এই জন্যই ক্লাস বেশি বেশি করতে হবে। তো আমাদের ক্লাসের উপস্থিতি একটু কমে গেছে, আমরা একটু বাড়াতে পারি না? আমাদের ক্লাসের উপস্থিতি একটু কমে গেছে, আমরা একটু বাড়াতে পারি না এটাকে? তোমরা যদি চাও এটাকে কিন্তু বাড়ানো যায়। তোমরা যদি চাও যে কাব্যভার ক্লাসের একটু উপস্থিতিটা বাড়াতে পারো না? এটা তোমরা চাইলেই বাড়াতে পারো। তাইলে বিশ্বের সবচেয়ে প্রাচীন, এটার উত্তর করো, বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কোনটা? বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কোনটা বলো? বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কোনটা বলো? বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কোনটা একটু বলো তো ভাই? বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভা কোনটা? তোমরা একটু কাজ করতে পারো, তোমরা একটু আবারও মানে যারা শেয়ারটা করো নাই, আমার সেই ছোট্ট ভাই বোনেদের কাছে আরেকটু রিকোয়েস্ট রইলো যে তোমরা ক্লাসটা আবার একটু শেয়ার করে দাও, যেন ভাইয়ার ক্লাসে একটু চোখ বাড়ে, ভাইয়া যেন পরবর্তীতে একটু অনুপ্রাণিত হয়ে আবারও তোমাদেরকে পড়াতে আসে। আমি বলছি তো, আমার যে ক্লাসই করবা সেই ক্লাসে নতুন কিছু শিখতে পারবা। সে আমার যে যার ফ্রেন্ডকে হাতে বিএফজিএফ কেউ, আচ্ছা, যাদের বিএফজিএফ নাই তাদের দরকার নাই। তো বিশ্বের সবচেয়ে প্রাচীন আইনসভার নাম অলথিং। আমরা তো এতদিন জানতাম যে আইসল্যান্ডের আইনসভার নাম অলথিং, বাট প্রাচীন যে আইনসভার নাম অলথিং এটা আমরা জানতাম কি? আমরা কি জানতাম? তো আমরা যদি পড়ি ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড। ফিনল্যান্ডের মুদ্রার নাম ইউরো। ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে একটা লাইন রয়েছে, লাইনটার নাম হচ্ছে লাইন অফ ম্যানারহিম। ফিনল্যান্ডকে বলা হয় হাজারো হ্রদের দেশ। ফিনল্যান্ডের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার পায় কোন দেশের নারীরা? ইউরোপের। সর্বপ্রথম ভোটাধিকার পায় ফিনল্যান্ডের নারীরা। কত সালে পায়? 1906 সালে পায়। এর রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। এর আইনসভার নাম কি বলো? ফিনল্যান্ডের আইনসভার নাম হচ্ছে এদুস্কুন্ডা। এরপরে আমরা ডেনমার্কে আসলাম।
ডেনমার্ক কিন্তু গ্রিনল্যান্ডের মালিক, বুঝে শুনে কথা বইল। এর রাজধানী হচ্ছে কোপেনহেগেন। এর পতাকা এবং লোগোর উদ্ভাবক বা আবিষ্কারক হচ্ছে ডেনমার্ক। আইনসভা হচ্ছে ফকেটিং, আইনসভা হচ্ছে ফকেটিং। ক্লিয়ার কিনা ভাইয়া? ক্লিয়ার কিনা আপনারা বলেন যে ক্লিয়ার কিনা। কারো কোনো সমস্যা আছে কিনা? সমাবেশ থেকে লিডারের কাছে জয়েন করলাম। আচ্ছা, এই যে আমাদের কাছে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে একজন সমন্বয়ক, সত্যি কথা সমন্বয়ক যুক্ত হয়েছে। সে কমেন্ট করেছে যে সমাবেশ থেকে, আচ্ছা আমি লিডার না তুমি লিডার, তো সমাবেশ থেকে যুক্ত হয়ে গেছে। তো তোমাদের কারো কোনো সমস্যা হলে সমন্বয়কের সাথে তোমরা দেখা করবা। কি করবা? সমন্বয়কের সাথে দেখা করবা। এরপরে আসো, আমরা ফিনল্যান্ড পড়েছি। আমরা কি পড়লাম? ফিনল্যান্ড পড়লাম। আমরা একটু এখানে লিখি, আমরা ভাইয়া ফিনল্যান্ড পড়লাম। শোনো, আমার যেখানকার স্টুডেন্টই তুমি না হও, তুমি লিজেন্ডের স্টুডেন্ট হও, ইউসিসির স্টুডেন্ট হও, কিংবা আমার ব্যক্তিগত স্টুডেন্ট হও, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি পড়াচ্ছি আজকে। মানে সব জায়গায় যা ইনফরমেশন দিচ্ছি আজকে একটু বেশি দিচ্ছি, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আমার কাছে কোনোভাবে স্কিপ হয়ে গেছে সেগুলো আবার দেওয়ার চেষ্টা করতেছি। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, 3টা দেশ শেষ, তাই না? 5টার 3টা শেষ। এরপরে কি পড়ব? ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড। ফি ডে আসুন, শুতে সুইডেন। কি পড়ব? সুইডেন পড়ব। কোন দেশ পড়ব? সুইডেন পড়ব। বাচ্চারা ঘুম পাচ্ছে? অনেক রাত হয়েছে। সবার কি ঘুম পাচ্ছে নাকি বলো তো? সবার ঘুম পাচ্ছে নাকি? ভাই আজকে তো আপনার একটা ক্লাস করলাম, আজকেই তো আপনার একটা ক্লাস করলাম। কোথায় ক্লাস করেছো? এই ক্লাসটা করেছো, বাট একটু ব্যতিক্রম ধর্মী মানে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। এই যে সুইডেন, এই সুইডেনকে বলা হয় পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটা, উত্তর কি হবে? পৃথিবীর প্রথম কি রাষ্ট্র? কল্যাণ রাষ্ট্র। পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটা বলো তো? পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটা? এই সুইডেন। আচ্ছা, এই সুইডেনের রাজধানী কোনটা? সুইডেনের রাজধানী কোনটা বলো? স্টকহোম। বানান ভুল হতে পারে। স্টকহোম হচ্ছে এই সুইডেনের রাজধানী। এই যে স্টকহোমের কথা বললাম, এই স্টকহোমকে বলা হয়, এই স্টকহোমকে বলা হয় হচ্ছে উত্তরের ভ্যানিস বলা হয়। কি বলা হয়? উত্তরের ভ্যানিস। ভ্যানিস বলা হয়। উত্তরের ভ্যানিস কোনটা বলো? উত্তরের ভ্যানিস কোনটা? আচ্ছা, এই যে নর্ডিক অঞ্চলের যে দেশগুলো রয়েছে, নর্ডিক অঞ্চলের দেশ কয়টা? 5টা। এই নর্ডিক অঞ্চলের যে দেশগুলো রয়েছে, নর্ডিক অঞ্চলের যে দেশগুলো রয়েছে, নর্ডিক অঞ্চলের লেখো একটু, নর্ডিক অঞ্চলের যে 5টা দেশ রয়েছে, এই 5টা দেশের মধ্যে অঞ্চলের যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম যে দেশটা, সবচেয়ে বড় যে দেশটা, সেটা কিন্তু এই সুইডেন। এই সুইডেন হচ্ছে বৃহত্তম দেশ। বলেছো ভলভো গাড়ির কথা বলেছো। হ্যাঁ, এই ভলভো গাড়ির উদ্ভাবক বা ভলভো, আমাদের কেনার সামর্থ্য নাই আমার মতো গরিব মানুষের, তো আমার জাস্ট লিখতেই হবে, এই ভলভো গাড়ির উদ্ভাবক বা স্রষ্টা হচ্ছে এই সুইডেন। এই ভলভো গাড়ির উদ্ভাবক, এই স্রষ্টা হচ্ছে এই সুইডেন। ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি জানান। ক্লিয়ার কিনা একটু বলেন, সবাই একটু বলেন যে ক্লিয়ার কিনা। তাহলে নর্ডিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা বলেন তো? নর্ডিক অঞ্চলের, আচ্ছা নরওয়ে বলেছি? নরওয়ে কি বলেছি? মনে নাই তো। নরওয়ে বলেছি না সুইডেন বলেছি? নরওয়ে বললে ভুল বলেছি। তো আমি নেক্সট ক্লাসে যে ছোট ছোট মানে একটা এই দুইটা ভুলই যাওয়ার কথা, আমার আমার মনে হচ্ছিল যে আমি একটু এলোমেলো করে ফেলেছি হয়তোবা। তো এই দুইটা আমাকে নেক্সট ক্লাসে একটু মনে করায় দিও ভাইয়া। সো একটু ভুল হতেই পারে, তো কিন্তু এই মারাত্মক ভুল হয়ে গেছে দুইটা। সো একটু নেক্সট ক্লাসে একটু মনে করায় দিও। আচ্ছা, এরপরে আসো নরওয়ে। হ্যাঁ, লিজেন্ডে ক্লাস নিব, বাট বিউপির ব্যাচটাতে আমি নাই, আমি নিব না। নরওয়েতে আসো। রাব্বি মণ্ডল, থ্যাংক ইউ ভাইয়া যে তুমি দুইটা ভালো ভালো কথা ধরেছ। এই যে নরওয়ে, নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। এই নরওয়েকে বলা হয় হচ্ছে ধীবরের দেশ।
কিসের দেশ? ধীবরের দেশ বলা হয় এই নরওয়েকে। এই নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ বা ধীবরের দেশ বলা হয় এই নরওয়েকে। এই নরওয়ের যদি বলা হয় এই নরওয়ের মুদ্রা কোনটা বলো তো? আমি যদি বলি ভাইয়া এই নরওয়ের মুদ্রা কোনটা বলো তো? মুদ্রা কি হবে? মুদ্রা তো অবশ্যই হবে ক্রোনা। কি হবে? মুদ্রা হবে ক্রোনা। আমি যদি বলি ভাইয়া নরওয়ের রাজধানী পাইলাম, নরওয়ের মুদ্রা পাইলাম। এখন যদি বলি এই নরওয়ের আইনসভার নাম কি? আইনসভা তোমাদের কিন্তু পড়িয়েছি আজকে, অনেককে পড়িয়েছি যে আইনসভার নাম কি। বিউপি ব্যাচে আপনি আসেন না, বিউপি ব্যাচে তোমাদের বিউপির ভাইয়ারাই ক্লাস নিবে। হ্যাঁ, সর্ব উত্তরের দেশ। আচ্ছা ভাই, এই ক্লাসটা কি করলে কি ফুল ইউরোপ কভার হয়ে যাবে নাকি আর কিছু আছে? আরও কিছু আছে। হ্যাঁ, স্টার্টিং এই যে রাব্বি মন্ডল বাংলায় লিখে দিছে, ইংরেজিতে লিখে দিছে স্টার্টিং। ওকে, এতটুকু পর্যন্ত আমাদের গেল। নর্ডিক অঞ্চল গেল, নর্ডিক অঞ্চল গেল। আচ্ছা, নর্ডিক অঞ্চল গেল। তো এরপরে আসো আমরা ইতালি নিয়ে কথা বলতেছিলাম। কোন দেশ নিয়ে কথা বলতেছিলাম? ইতালি নিয়ে কিন্তু কথা বলতেছিলাম। ইতালির মধ্যে ভ্যাটিকান সিটি রয়েছে। কত কত কথা বললাম। এবং এই ভ্যাটিকান সিটির সাথে ইতালির যে মানে সীমান্তবর্তী যে মানে সীমান্ত দূরত্ব বা যেটা বলে হচ্ছে সীমান্ত দৈর্ঘ্য, সেটা দেখলাম। এবং এই ভ্যাটিকান সিটির সাথে ইতালির একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিটার নাম কি বলতো? একটা চুক্তির কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, একটা চুক্তির কথা বলেছিলাম ইতালির সাথে ভ্যাটিকান সিটির একটা চুক্তির কথা বলেছিলাম। এবং সেই চুক্তিটা করে মুসোলিনি একটা চুক্তি করে ভ্যাটিকান সিটির সাথে। সেই চুক্তিটার নাম কি বলো? আমি একটু আগে বলেছিলাম কিন্তু। তো এটা যদি না পারো, তোমাদের যে যেখানে আসো তোমাদের লোকেশন বলো, আমি সেই জায়গায় গিয়ে তোমাদের পিঠে আসবো। লোকেশন বললে সেই জায়গায় গিয়ে ল্যান্ড অফ মার্বেল ইতালি। হ্যাঁ, এটা না, আমি তোমাদের একটা প্রশ্ন করেছি, প্রশ্নটার উত্তর দিলে আমি মনে হয় সবচেয়ে বেশি খুশি হব। প্রশ্নটার উত্তর দিলে আমি সবচেয়ে বেশি খুশি হব। প্রশ্নটার একটু উত্তর দাও, প্রশ্নটার একটু উত্তর দাও। চুয়াডাঙ্গা বা হ্যাঁ, চুয়াডাঙ্গা গিয়ে তোমার পিঠে আসবো। চুয়াডাঙ্গা নিয়ে চুয়াডাঙ্গা মনে আসলে কি মনে আসে বলো তো? চুয়াডাঙ্গা মনে আসলে কি মনে আসে বলো তো? চুয়াডাঙ্গা মনে আসলে চুয়াডাঙ্গার উপর দিয়ে একটা রেখা গেছে, চুয়াডাঙ্গার সীমান্তবর্তী জেলা, এর উপর দিয়ে একটা রেখা গেছে, সেই রেখাটার নাম মনে আছে তোমাদের? চুয়াডাঙ্গা মনে আসলে সাধারণ জ্ঞানটাকে রিলেট করার চেষ্টা করবা। এই যে ওকে, তোমাদের লোকেশন বলো, সেই লোকেশনে গিয়ে তোমাদের পিঠে আসবো যদি এই চুক্তিটার নাম না পারো তোমরা। ঝিনাইদহ শূন্য চিরকুট। ওকে, তোমার সাথে ঝিনাইদহ হাতে দেখা হবেই। হ্যাঁ, কর্কট কান্ট্রি রেখা। মানিকগঞ্জ, এই যে আমার পাশেই কিন্তু মানিকগঞ্জ। মানিকগঞ্জের আরেকজন আছে, রাব্বি আছে মানিকগঞ্জের, তাই না ভাইয়া? আপনি বিউপির ক্লাস নেবেন না? না ভাইয়া, বিউপির ক্লাস তোমাদের বিউপির ভাইয়ারাই নিবে। তো টপিক অফ ক্যান্সার, ইয়েস, আতিয়া বলেছে, ঋতিকা বলেছে তেতুলিয়া। আহা, তেতুলিয়াতে কিন্তু যাওয়ার খুব শখ। তেতুলিয়া নিয়ে একটা কথা বলেছিলাম, তাই না? তেতুলিয়া কি ভাইয়া? তেতুলিয়াটা কি? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা? পঞ্চগড় উপজেলা কোনটা? এই তেতুলিয়ার মানুষও কিন্তু আছে। অভি, ঝিনাইদহ। ওকে, উর্মি বলেছো জানি না। এই একটু আগে বলেছি রাব্বি থেকে শুরু করে বৈশাখী থেকে শুরু করে তোমরা যে না বলতেছো তোমাদের কিন্তু মাইট দিব। আমি একটু আগে বলেছি যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটার নাম হচ্ছে লাটেরান চুক্তি। কি চুক্তি? লাটেরান চুক্তি। কোন কোন দেশের মধ্যে? মুসোলিনির সময় মুসোলিনি করে গিয়েছিল লাটেরান চুক্তি, ইতালি এবং ভ্যাটিকান সিটির মধ্যে লাটেরান চুক্তি। ভুলে গেলে হইব তাই। বরিশাল, ওরে ভাই, লিজা বলেছে ঝিনাইদহ, রাজশাহী, বরিশাল, সব এলাকায় যাওয়া হয়ে যাবে এদের মারতে গেলে, এরা কেউ জানে না। তো এই ইতালিকে বলা হয় হচ্ছে ল্যান্ড অফ মার্বেল বলা হয়। কি বলা হয়? ল্যান্ড অফ মার্বেল বলা হয়। এই ইতালির রাজধানী কোনটা? ইতালির রাজধানী হচ্ছে রোম। কি ভাইয়া? ইতালির রাজধানী হচ্ছে রোম। ইতালির রাজধানী কোনটা? রোম। এই রোমকে বলা হয় হচ্ছে, আচ্ছা, এই যে রোম, এই রোমকে ঘিরে একটা সভ্যতা গড়ে উঠেছিল। সভ্যতাটার নাম হচ্ছে রোমান সভ্যতা। যখন সভ্যতা পড়াবো এগুলো পাবা। কি সভ্যতা? রোমান সভ্যতা। এই যে এই রোমকে ঘিরে একটা সভ্যতা গড়ে উঠেছিল, সভ্যতাটার নাম হচ্ছে রোমান সভ্যতা। এই ইতালিকে বলা হচ্ছে
এই ইতালিকে বলা হচ্ছে, এই রোমকে বলা হচ্ছে, এই যে রোম, রোম নিয়ে পড়তেছি, এই রোমকে বলা হয় হচ্ছে 7 পাহাড়ের দেশ, 7 পাহাড়ের দেশ। আবার এই রোমকে বলা হচ্ছে, এই রোমকে কি বলা হয় বলো তো? এই রোমকে বলা হয় হচ্ছে কি বলা হয়, আর আরো কি যেন পড়িয়েছিলাম বলো তো, তোমাদেরকে পড়িয়েছি, শান্তির দেশ, ইয়েস, চির শান্তির নগরী, চির শান্তির নগরী বলা হয়, চির শান্তির নগরী বলা হয়। আচ্ছা, আর চির বসন্তের নগরী কোনটা? যদি বলি ভাই চির বসন্তের নগরী কোনটা, উত্তর কি হবে? আমি যদি বলি ভাইয়া চির বসন্তের নগরী কোনটা, চির বসন্তের নগরী কোনটা, উত্তর কি দিবেন? যদি বলি ভাইয়া চির বসন্তের নগরী কোনটা, শান্তির নগরী তো পাইলাম। আচ্ছা, ধমক ধমক দিয়ে দিছি, চির বসন্তের নগরী কিটো, ইয়েস, চির বসন্তের নগরী মেন্টাল হসপিটাল। মেন্টাল হসপিটাল কিন্তু আমার জেলায়, পাবনাতে, আমার এলাকায় কিন্তু মেন্টাল হসপিটাল। মেন্টাল হসপিটালকে নিয়ে কোনো বাজে কথা বলবা না। আচ্ছা, ইউরোপের বুট বা লং শু বলা হয় হচ্ছে এই ইতালিকে, লং শু, এই ইতালিকে বলা হয় হচ্ছে ইউরোপের বুট। একজন কমেন্ট করেছে, আমি বলে দিলাম তাই। ইউরোপের কি বলা হয়? ইউরোপের বুট বা লং শু, মানে লম্বা জুতা, তাই না? লং শু বা ইউরোপের বুট বলা হয়। তো একবার মনে হয় পরীক্ষা এসেছিল, ইউরোপের লং শু কোনটা, লং শু কোনটা হবে, ইউরোপের লং শু কোনটা হবে, মানে লম্বা জুতা, বলো তো ইউরোপের লং শু কোনটা হবে? লং শু, লং শু কোনটা হবে বলো? লং শু কোনটা হবে? ইউরোপের লং শু। আমি আবারও বলতেছি, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমাদের স্বপ্ন যাদের ডিইউ, এখান থেকে প্রশ্ন কমন পাবা। তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগরের সি ইউনিট, যেখানে 8 মার্কের প্রশ্ন এখান থেকে হবে, যদি এইভাবে ধরে ধরে পড়তে পারো তুমি 8-এ 8 পাবা। তোমরা যারা রাজশাহীতে পরীক্ষা দিবা, হুবহু কমন পাবা, চট্টগ্রামে হুবহু কমন পাবা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য এই যে এইভাবে ধরে ধরে যদি মহাদেশ পরিচিতিগুলো পড়তে থাকো, ভাই তোমাকে ধরে রাখার মতো আর কেউ নাই এই যুদ্ধে অন্তত। তো এই যুদ্ধে যদি তুমি লড়াই করতে চাও, শক্তভাবে লড়াই করতে চাও, তোমাকে এভাবে ধরে ধরে পড়তে হবে মহাদেশ পরিচিতি। তুমি হজ বরল অবস্থায় যদি পড়তে থাকো, তুমি কিন্তু এই যুদ্ধ থেকে সরে যাবা। হ্যাঁ, রাব্বি ইসলাম, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আমিও চাই যে আমার স্টুডেন্টগুলো, যারা আমার একদিনের স্টুডেন্ট, কেউ আমার ঝিনাইদহের আসো এখানে, কেউ ফরিদপুরের আসো, কেউ ইউসিসির আসো, কেউ লিজেন্ড কেয়ারের আসো, কেউ, মানে এই যে আমার স্টুডেন্টগুলো, সবাইকে বলতেছি ভাই, সবাই চান্স পাও। সবাই চান্স পেলে সবচেয়ে বেশি তোমার বাবা মার পরে যদি কেউ খুশি হয়ে থাকে, আমাকে জানালে আমি সেটা খুশি হব ইনশাল্লাহ। ওকে, 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 মুছে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? আমি যে অনেক দ্রুত কথা বলতেছি আজকে, অনেক বেশি কথা বলতেছি, সবাই কি বুঝতেছো আমার কথা, না আমার উপর রাগ করতেছো, অভিমান করতেছো? বলো, তোমরা কি আমার উপর রাগ অভিমান করতেছো যে ভাই কি পড়াচ্ছে এগুলো? আচ্ছা, পৃথিবীর 5টা ক্ষুদ্রতম সাগর আছে, আজকে ইউসিসিতে পড়িয়েছি। এইগুলো যদি নাম না বলতে পারতেছো, রাব্বি, পৃথিবীর ক্ষুদ্রতম সাগর হচ্ছে, ক্ষুদ্রতম সাগরগুলো দেখবো, এই ক্ষুদ্রতম সাগর হচ্ছে 5টা। এইটা যদি না বলতে পারতেছো, প্রথম যেটা লিখবো সেটা একটু কমেন্ট করো তো। এই 5টা যারা যারা জানো, এই 5টা যারা যারা জানো একটু কমেন্ট করো। মর্মর সাগর কোন সাগর? ইউসিসির আর যে যে যুক্ত হয়েছে আমাদের সাথে, তারা তারা একটু কমেন্ট করবা। 2 নাম্বার দাও কর্টেস সাগর। কি সাগর? কর্টেস সাগর। 3 নাম্বার দাও পারস্য সাগর। 4 নাম্বার দাও পিচ সাগর। কি সাগর? পিচ সাগর। 5 নাম্বার দাও বাল্টিক সাগর। সবচেয়ে ছোট কিন্তু এই বাল্টিক সাগরটা। তো 5টা ছোট সাগর আছে। এই 5টা ছোট সাগর কি কি? 5টা ছোট সাগর না ভাইয়া, কাব্য ভাইয়ের উপর রাগ করা যায়। এই 5টা ছোট সাগর কি কি? মর্মর সাগর, কর্টেস সাগর, পারস্য সাগর, পিচ সাগর এবং বাল্টিক সাগর। ক্লিয়ার কিনা ভাই? আপনার পড়ানো ভালো বুঝি, কিন্তু আপনি ক্লাস নেবেন না। আচ্ছা, যিনি ক্লাস নেবে তার পড়ানো বুঝবা ভাইয়া, সমস্যা নেই।
আমি আমার চেয়েও ভালো পড়ানোর মানুষও তো আছে, তাই না? আমার চেয়ে আচ্ছা, এখন আসো বাল্টিক অঞ্চল। এই বাল্টিক অঞ্চল আর বাল্টিক দেশ এই দুইটা আলাদা জিনিস। পরীক্ষায় থাকে নিচের কোনটি বাল্টিক অঞ্চলের দেশ নয়? কতবার এসেছে, একটু বই খুলে দেখো। আর একটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। যে যা জানো আজকের পরে নতুন কিছু জানো, আজকের পরে নতুন কিছু জানো। তো এই যে বাল্টিক সাগরের পাশে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোকে বলা হচ্ছে বাল্টিক অঞ্চল। এই বাল্টিক অঞ্চলের দেশ হচ্ছে 9টা। কয়টা? 9টা। আর যদি পরীক্ষায় আসে ভাই বাল্টিক রাষ্ট্র কয়টা, উত্তর হবে 3টা। এই 3টা মনে রাখার উপায় হচ্ছে এ লা লি। এ রে ভাই, এ লা লি, এ লা লি, এ লা লি, এ লা লি। এ ফর এস্তোনিয়া, এস্তোনিয়া। লা ফর লাটভিয়া। এই লাটভিয়ার আইনসভার নাম কি? ভর্তি পরীক্ষা এসেছিল। লি ফর লিথুনিয়া, বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আবার এইখানে নর্ডিক বাল্টিক অঞ্চলের দেশ কয়টা? 9টা। এই 9টা কই থেকে নিব? এই এলালির 3টা, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। আমরা লিখি এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। আচ্ছা ইউসিসির বাচ্চারা, এখানে একটা দেশের নাম আমার মনে হয় সামহাউ মিস্টেক হয়ে গিয়েছিল, সেইটা একটু কারেকশন করে নিবা। এই যে হাবিবা তুজ্জাহারা, হাবিবা সাদিয়া আর রাব্বি, যে যে ইউসিসির আসো আজকের ব্যাচের, তো এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছিল, সেই জিনিসটা যদি একটু আজকে সংশোধন করে নাও, এবং আমি পরবর্তী ক্লাসে বলে দিব। আমি যদিও নোট করেছি, আজকে যখন আমি ভাবলাম যে ক্লাসটা নিব, তখন আমার মনে হচ্ছিল যে মানে আমি ক্লাসটা নেওয়ার মূলত উদ্দেশ্যই হচ্ছে আমার কিছু একটা দুইটা ছোট ছোট সিলি ভুল হয়ে গিয়েছিল, সেটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম। আমি জানি নেক্সট ক্লাসে এটা সংশোধন করে দিব। তারপরেও তো আমি সরি বলে নিচ্ছি, কারণ এই ছোট্ট একটা দুইটা ভুল আমার খুব কমই হয়, কিন্তু হঠাৎ করে আজকে হয়ে গেছে কেন আমি জানি না। তো এই 3টা। এরপরে হচ্ছে, এরপরে আর কি কি? ওই যে ফিডে পড়েছিলাম, ফিনল্যান্ড, ডেনমার্ক। ফিনল্যান্ড আমি স্বীকার করতে কোনো দ্বিধাবোধ করি না, কারণ আমি জানি আমার স্টুডেন্টরা আমার দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই দায়ভারটা আমার। ওকে, তাহলে হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আর একটা হচ্ছে সুইডেন। কি ডেন? সুইডেন। আর আরও 3টা লাগবে, তাই না? আর একটা দাও হচ্ছে জার্মানি দাও, আর একটা দাও রাশিয়া। এবং এই জায়গাটায় আমি মনে হয় মোস্ট প্রবলি হাঙ্গেরি বলে ফেলেছিলাম, তাই না? আমি মনে হয় মোস্ট প্রবলি হাঙ্গেরি বলে ফেলেছিলাম। ওইটা হাঙ্গেরি হবে না, ওইটা হচ্ছে পোল্যান্ড হবে। হাঙ্গেরি বলে ফেলেছিলাম। কেন বলে ফেলেছিলাম পরে আমার যদিও মনে পড়েছে যে ওইটা হাঙ্গেরি না পোল্যান্ড হবে, তারপরেও সেটা অনেক দেরি হয়ে গিয়েছে। তারপরেও দেরি হয় নাই, কারণ আমি এখনও আপনাদের কোর্স মানে পুরো কোর্সটা জুড়ে আমি নিব, তো সমস্যা হবে না এটা। তো দেখো বাল্টিক অঞ্চলের দেশ 9টা, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন। এখানে ওই যে ফিডে পড়েছিলাম না, ফিডে আসুন, মানে নর্ডিক অঞ্চলের এই ফিডে, আর হচ্ছে এই যে সুইডেন, এরপরে জার্মানি, রাশিয়া, পোল্যান্ড। এই 9টা দেশ পরীক্ষায় প্রশ্ন থাকে নিচের কোনটি বাল্টিক অঞ্চলের দেশ। আবার এরকম প্রশ্ন থাকে, এরকম প্রশ্ন থাকে, তাহলে এইগুলো এখন মনে থাকবে কিনা? আপনাদের কাছে একটু প্রশ্ন, এগুলো মনে থাকবে কিনা? হ্যাঁ কিনা আমাকে বলবেন যে হ্যাঁ কিনা, মনে থাকবে কিনা। মনে না থাকলেও ভালো, মনে থাকলে আরো ভালো। এই যে 2বার 3বার করে করে পড়তেছেন, একটা সত্যি কথা বলেন যে মনে থাকবে কিনা, হ্যাঁ কিনা। জাস্ট একটু বলেন যে মনে থাকবে কিনা। হাবিবা, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, মনে থাকবে ইনশাল্লাহ। একটু জাস্ট বলেন যে মনে থাকবে কিনা। 2বার 3বার করে করে পড়তেছেন, এরপরেও যদি ভুলে যান তাহলে আপনাদের কি করা উচিত বলেন তো? আপনাদের কি করা উচিত বলেন? এই যে 3টা দেশ দেখো ভাইয়া আপুরা, এখানে যে 3টা দেশ, ও শিট, আচ্ছা 1 ন্যানো সেকেন্ড, খুবই দুঃখজনক। এই যে আমরা বাল্টিক অঞ্চল এবং বাল্টিক রাষ্ট্র দেখলাম, ও মা চলে আসছে, এটা আবার দুঃখজনক থেকে ভালো কিছু হয়ে গেল। এই যে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এই 3টাই কার উপনিবেশ ছিল বলতো? এই 3টা কার উপনিবেশ ছিল বলতো? এই 3টা কার উপনিবেশ ছিল বলো?
এই তিনটা কার উপনিবেশ ছিল? হ্যাঁ, এই যে শূন্য চিরকুট বলে দিয়েছো, এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তাল্লিন। কি বলেছে? তাল্লিন। থ্যাংক ইউ। শোনো ভাইয়া, এই এস্তোনিয়ার মানুষজনগুলো, এই এস্তোনিয়াতে একজন জন্মগ্রহণ করে। কে জন্মগ্রহণ করে? লুই আইকান। লুই আইকান কে বলো তো? এই লুই আইকান কে বংশভূত হচ্ছে? লুই আইকান এস্তোনিয়ার বংশভূত। এই লুই আইকান কে বলো তো? আমার ভর্তি কনফার্ম। এই লুই আইকান কে বলো তো? এই লুই আইকান, এই বেচারাটা কে? আমি যদি বলি এই লুই আইকান কে, এই হ্যাঁ বলেছো রিগা, আর বলেছো ভিলনিয়াস। লিথুনিয়ার রাজধানী হচ্ছে ভিলনিয়াস, আর এটা বলেছো রিগা। ইয়েস, এগুলো আমি পড়িয়েছিলাম আপনাদের। রিগা, ভিলনিয়াস, তাল্লিন। এই যে এস্তোনিয়া, এই এস্তোনিয়া হ্যাঁ জাতীয় সংসদের স্থপতি। একটু বলো, এই যে আমি বললাম যে লুই আইকান, লুই আইকান বেচারাটা কে? তোমার দাদা না আমার দাদা? তাহলে যদি বলি এই এস্তোনিয়ার, সরি, এই যে লুই আইকান, লুই আইকান যে এস্তোনিয়ার বংশভূত, এই বেচারাটা কে? সংসদের স্থপতি, মার্কিন বংশভূত। ইয়েস, না মার্কিন নাগরিক, মার্কিন বংশভূত না ভাইয়া। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। এবং এদের মুদ্রা কি? আমি যদি বলি ভাই এস্তোনিয়ার মুদ্রা কি, তাহলে কি হবে? আমি যদি বলি ভাইয়া, আমি যদি বলি এস্তোনিয়ার মুদ্রা কি, একটু প্রশ্ন করতেছি উত্তর দাও। আমি যদি বলি ভাইয়া লাটভিয়ার মুদ্রার নাম কি? লাটভিয়ার মুদ্রার নাম কি? লাটভিয়ার আইন সমান নাম সিম। লাটভিয়ার আইন সমান নাম সিম, এটা পরীক্ষা এসেছিল। আমি যদি বলি ভাইয়া লিথুনিয়ার মুদ্রার নাম কি, উত্তর কি দিবা? আমি যদি বলি ভাইয়া লিথুনিয়ার মুদ্রার নাম কি, আমি এই তিনটা দেশের মুদ্রার নাম আপনাকে জিজ্ঞেস করলে কি দিবা? ক্রোনা না ইউরো। এই তিনটা দেশের মুদ্রা কি? ইউরো। এবং এই তিনটা দেশ কার উপনিবেশ ছিল? এই তিনটা দেশ সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। কার উপরে? ভাইয়া কেমন আছেন? আমিও ক্লাসে আছি। নাইমুর রহমান, থ্যাংক ইউ ভাই। ওকে, তো আমি বললাম এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া তিনটাই সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল এবং এই তিনটারই মুদ্রার নাম হচ্ছে ইউরো। এই মুদ্রাটা, এদের মুদ্রার নাম কি? ইউরো। আমরা বললাম এস্তোনিয়াতে জন্মগ্রহণ করে একজন ব্যক্তি, তার নাম লুই আইকান, যিনি আমাদের জাতীয় সংসদের স্থপতি। ওকে, এরপরে এর রাজধানী হচ্ছে তাল্লিন। এর রাজধানী হচ্ছে তাল্লিন। এই এস্তোনিয়ার মানুষজনগুলো কিন্তু অনেক উঁচা হয়। আপনারা যদি ইউটিউবে কখনো প্রতিবেদন দেখে থাকেন এই দেশগুলোর, এই দেশটা খুব চমৎকার সুন্দর এবং ছেলেদের উচ্চতা 6 ফিট প্লাস হয়। মানে ছেলেদের উচ্চতা প্রায় সবার উচ্চতা 6 ফিট প্লাস, আর মেয়েদের উচ্চতা 5 ফিট 8 প্লাস। ভাবতেছেন কত উঁচু উঁচু মানুষ? আমরা, আপনারা গেলে এদের কোথায় পড়ে থাকবো বলেন তো? জাস্ট ইমাজিন, যদি আমরা এই এস্তোনিয়াতে যাই তাহলে এদের কোথায় পড়ে থাকবো বলেন? আমরা যদি এস্তোনিয়াতে যাই, এদের কোথায় পড়ে থাকবো? কারণ আমাদের ছেলেদের উচ্চতাই মনে হয় 5 ফিট 8, খুব কম সংখ্যক ছেলের। তো তো এটা এদের পায়ের কাছেও মনে হয়, পায়ের হাঁটু পর্যন্ত, আমরা যে হাঁটু বলি, হাঁটুর পর্যন্ত আমরা পড়ে থাকবো, তাই না? আচ্ছা, এই যে বাল্টিক রাষ্ট্র পড়লাম, বাল্টিক অঞ্চল পড়লাম, এই বাল্টিক সাগরের একটা বিখ্যাত, যদি বলি সমুদ্র, মানে এই যে বাল্টিক যে সাগর, এই সাগরের সমুদ্র বন্দর তো অনেকগুলো থাকার কথা। একটা বিখ্যাত সমুদ্র বন্দর আছে যেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, কেউ বলতে পারেন 5 ফিট 1 আমার হাঁটুতে পড়ে থাকবো। আচ্ছা, কতক্ষণ আছেন? যতক্ষণ তোমরা রাখবা ততক্ষণই আছি। যতক্ষণ রাখবা, কারণ ক্লাসের উপস্থিতি কমে গেলে তো ক্লাস নিতে মন চাইবো না। এটা স্বাভাবিক বিষয় না যে আমার পেজে ক্লাস, এমনিতেই পোলাপান নাই পেজে, তো তারপরে যদি পোলাপান চলে যায় ক্লাস থেকে, তাহলে কি আর ক্লাস নিতে মন চাইবো বলো? তো আমি বলতেছি এই যে বাল্টিক রাষ্ট্র বা বাল্টিক অঞ্চল বা বাল্টিক সাগরের তীরবর্তী অনেকগুলো মনে করো সমুদ্র বন্দর আছে। একটা সমুদ্র বন্দর থেকে প্রশ্ন আসার মতো, এবং প্রশ্ন এসেছিল অনেক বছর আগে। তো কেউ বলতে পারো এই সমুদ্র বন্দরটার নাম কি? এই সমুদ্র বন্দরটার নাম কি বলো তো? এই সমুদ্র বন্দরটার নাম বলতে পারো? আচ্ছা, সমুদ্র বন্দরটার নাম হচ্ছে গুটেনবার্গ। কি বার্গ? গুটেনবার্গ। এই যে গুটেনবার্গ, আচ্ছা, এই যে গুটেনবার্গের কথা বললাম, আমরা যে বললাম এই যে গুটেনবার্গ, এই যে গুটেনবার্গের কথা বললাম, এটা কি? এটা একটা সমুদ্র বন্দর। কি বন্দর? সমুদ্র বন্দর। এবং কোন সমুদ্রের তীরে বন্দরটা?
বাল্টিক সাগরের তীরে এই বন্দরটা, এটার হচ্ছে গুটেনবার্গ। গুটেনবার্গ গুটেনবার্গ এই গুটেনবার্গটা কোন দেশে? এখন যদি প্রশ্ন আসে গুটেনবার্গ সমুদ্র বন্দরটা কোন দেশে, উত্তর হবে সুইডেনে। উত্তর কি হবে? সুইডেনে। কই থেকে প্রশ্ন আসবি? প্রশ্ন আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে কি বার্গ? গুটেনবার্গ। গুটেনবার্গটা কোন দেশে? সুইডেনে। সবাই একটু কমেন্ট করবা যে গুটেনবার্গ কোন দেশে, সবার একটু কমেন্ট দেখতে চাই। উপস্থিতি খুবই কমে গেছে, আমরা খুবই আশাহত মর্মাহত। আমরা আর ক্লাসটা বেশিক্ষণ নিব না, জাস্ট একটু আমাকে সাপোর্ট দাও, আর 10 থেকে 5 মিনিট। তো গুটেনবার্গটা কোথায় সবাই একটু বলো? সুইডেনে। গুটেনবার্গ কোথায়? সুইডেনে। সো এখন কথা হচ্ছে, আমি বেশি কিছু আলোচনা করি না ইউরোপ নিয়ে, আরও অনেক কিছু আলোচনার আছে। তো পুরোটা ক্লাস যতটুকু পড়েছো এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করো, উত্তর দিব। আর যদি বুঝে থাকো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবা, কিংবা একটা রিয়াক্ট কিংবা একটা কমেন্ট। বুঝেছো কিনা সবাই একটু তোমাদের মতামতটা অন্তত আমাকে দিয়ে যাবা। যদি মতামত ভালো রিভিউ পাই ইনশাল্লাহ এরকম মহাদেশ ধরে ধরে একটা একটা করে ক্লাস নিয়ে আপনাদেরকে, যে যেখানেই আছেন ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব। তো আপনাদের একটু মতামত, আমি মতামতের অপেক্ষা করছি। যে চোখগুলো আছে, যে চোখগুলো ক্লাস করতেছেন সবার কাছে আছি ভাইয়া আপনি ক্লাস নেন। ওকে, আচ্ছা আর ক্লাস নিব না, আমরা যতটুকু নিয়েছি, কারণ বেশি পড়লে অনলাইনে বেশিক্ষণ পড়া যায় না। তাহসিনুর রহমান কোনো সমস্যা নেই, মিম বলেছো, ওকে। সুইডেন বলেছো, রিপা বলেছো সুইডেন। ভাইয়া প্রণালীগুলো পড়াবেন না? হ্যাঁ পড়াবো, প্রণালীগুলো পড়াবো, কোথাও না কোথাও পড়াই দিব, যেহেতু আমাদের লেকচার খুব ছোট, মানে লেকচারের টাইমটা খুব ছোট ইউসিসিতে, এবং অনেক কিছু একটা লেকচারের মধ্যে দিয়ে দেয়, যা আমরা যদি চাই যে তোমাদের রিডিং পড়িয়ে দেবো তাহলে পারি, আর যদি শেখাতে চাই তাহলে কিন্তু এই বিষয়টা অনেক কষ্ট হয়ে যায় হাবিবা। ওকে, একটাই ভাই, আমি 7 দিন পর ভুলে যাই। ভুলে গেলে সমস্যা না ভাই, আরও ক্লাস চাই। আচ্ছা মরিয়ম নেসা, আচ্ছা শর্মি ভাই প্রণালীর ক্লাস চাই। ওকে ঠিক আছে, পাবেন, প্রণালীর ক্লাসও পাবেন। আচ্ছা ভাইয়া এমন ক্লাস আরও চাই। আফরিন হক, তারপরে আরবি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার। যদি এভাবে ধরে ধরে পড়তে পারেন, আমি আবারও বলতেছি, যদি এভাবে ধরে ধরে পড়তে পারেন সাধারণ জ্ঞানে আপনাকে বলতেছি আপনি সর্বোচ্চ মার্কস পাবেন। ওই যে বিভিন্ন ভাইয়াদের কথা আবারও একটু আমি ফিরাই আনি, প্রস্তুতি যদি গোছানো হয় বিশ্ববিদ্যালয় কঠিন নয়। বিভিন্ন ভাইয়ারা যে কথাগুলো বলে আসলে সত্যিই বলে, তারা যাই কেন না পড়াক কিন্তু এই কথাটা অন্তত সত্যি বলে। আসলে প্রস্তুতি যদি গোছানো হয় বিশ্ববিদ্যালয় কঠিন নয়। আসলেই যদি এই সাধারণ জ্ঞানটা এরকম মহাদেশ ধরে ধরে আপনি চমৎকার করে পড়তে পারেন, আপনার 10 পেজ আপনার খাতায় নোট করতে লেগে গেল, ওই 10 পেজ আপনি 10 দিন পড়লেন, আপনি 100-এ 100 হয়ে গেলেন। আপনার এই মহাদেশ থেকে প্রশ্ন তো আসবেই এবং আপনি উত্তর করতে পারবেন, যদি জাস্ট একটু গুছিয়ে পড়তে পারেন। একদম অনেস্টলি বলতেছি। ওকে, সবাই আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এতটুকুই। কারো কোনো কিছু বলার থাকলে বলো, আমি 1 মিনিট তোমাদের কমেন্টগুলো পড়বো। অনলি কাব্য ভাই ইজ রিয়েল। আসিফুল হক, থ্যাংক ইউ ভাইয়া। সৌম্য বিশ্বাস, নাইস। ওকে, তোমাদের সাথে 1 মিনিট আমি কথা বলবো, যে যার পর্যন্ত প্রশ্ন করতে পারো, ক্লাসের বাইরেও প্রশ্ন করতে পারো। আমি তোমাদের সাথে 1 মিনিট তোমাদের কমেন্টগুলো পড়বো, তারপরে চলে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ তাহসিনুর রহমান। ওকে আল্লাহ হাফেজ ভাইয়া। ভাইয়া আপনি বলেছিলেন যে, আচ্ছা যদি বলে থাকি সেটা ভুল ছিল, আজকেরটা ঠিক। তো অ্যাড হবে জানলে মহাদেশের উপর যা নোট করেছি তার পাশে একটু জায়গা ফাঁকা রাখতাম। সাতক্ষণ স্বপ্ন। লিজা বলেছে আল্লাহ হাফিজ ভাইয়া। কাবু ভাই অনেক ভালোবাসি জানবেন। ওকে রাব্বি, অনেক দোয়া রইলো ভাইয়া, পরে জয়েন করে অনেক কিছু জানলাম। হাবিবা থ্যাংক ইউ। আমার মানে সত্যি কথা, যারা আমার স্টুডেন্ট হয় এদের আমি নিজেও ভালোবেসে ফেলি, এরাও আমাকে ভালোবাসে কিনা যায় না, বাট এদের বিহেভিয়ারগুলো আমার খুব ভালো লাগে। 18 তারিখ প্রোগ্রাম আছে, 8 তারিখ প্রোগ্রাম আছে। আল্লাহ হাফেজ ভাইয়া। তাস্কিয়া, আল্লাহ হাফেজ। ফারিয়া, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এতটুকুই, কারো কোনো কথা বলার নাই ভাইয়ার সাথে, তো আমরাও শেষ করে দিতেই পারি, তাই না? ওকে, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আর চাইলে ক্লাসটা শেয়ার করে আবার টাইমলাইনে রেখে দিতে পারেন। এটা মনে করো এটা আমাদের পেজ, আমার পেজ, তো আমি এই কথা বলবোই, তো কিছু মনে করো না। আসসালামু আলাইকুম ভাই। কথা একটা, প্রতিদিন যে ক্লাস করি তাতে উচিত প্রতিদিন কমেন্ট পড়া, কিন্তু কি কপাল কমেন্ট পড়েন না ঠিকঠাকভাবে। এই যে অনেক কমেন্ট হলে সেগুলো পড়া যায় না আর কি। তো যতটুকু পড়া যায় আমি ততটুকু পড়ার চেষ্টা করি, যতটুকু পড়া যায় ততটুকু পড়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ সবাইকে।